নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমার 90 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জের থার্ড দিন। প্রথম দিন থেকেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার ডায়েট তার সাথে ওয়ার্কআউট, যা খুবই সাধারণ এবং খুবই ঘরোয়া। তবে তোমাদের কিছু কমেন্ট সম্পর্কে আজ একটু কথা বলবো। আমার এই 90 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জের কথা শুনে তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমাকে উৎসাহ দিয়েছো, আমাকে মোটিভেট করেছো। তবে তার সাথেই কেউ কেউ, সবাই নয়, কেউ কেউ একটু চিন্তিত হয়ে পড়েছো আমাকে নিয়ে। প্রথমেই তোমাদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আমাকে নিয়ে তোমরা যে এতটা কনসার্ন, এতটা চিন্তা করো জেনে সত্যি ভীষণ ভালো লেগেছে গো। তবে তোমাদের চিন্তা দূর করার জন্য কয়েকটা কথা আজকে একটু বলি। এক্সারসাইজ আমি যা করছি সেগুলো বেশিরভাগটাই আমার অর্থোপেডিক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে করছি। আমার পায়ে কোনো জয়েন্ট পেন নেই। আমার সমস্যা হলো পায়ের পাতায়, একেবারে গোড়ালিতে। আমাদের পায়ের পাতায় যেই অঞ্চলটা একদম হিল যেটাকে আমরা বলি, সেই জায়গাটা না ফ্যাটের একটা লেয়ার থাকে। সেই ফ্যাটের লেয়ারটা ডাইরেক্ট মাটির সাথে আমাদের পায়ের ভিতরের যে হাড় বা মাসেল, সেগুলো টাচ যাতে না হয় তার জন্য লেয়ারটা দেয়া থাকে। ওই একটা ধরো সফট কুশানের মতো। কোনো কারণে আমার সেই ফ্যাটের লেয়ারটা নষ্ট হয়ে গেছে। নানা কারণ এর জন্য হতে পারে, অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত লাফালাফি বা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা, নানা কারণে এটা হয়ে থাকে। তবে আমার এই সমস্যাটা হয়েছে, যার জন্য ডাইরেক্ট মাটিতে টাচ হলেই পায়ে ভীষণ ব্যথা লাগছে। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথাটা সাংঘাতিক হয়ে উঠছে। এবার বেশি হাঁটাহাঁটি, লাফালাফি, এক কথায় হিলের উপর বেশি প্রেসার পড়বে, এইরকম কোনো কাজ আমার ব্যথাটা আরো বেশি বাড়িয়ে তুলবে। এর জন্য অনেক রকম মেডিসিন তো নিচ্ছি। এছাড়া সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়া থেকে রাতে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত একটা অর্থোপেডিক চপ্পল ইউজ করতে বলেছেন উনি, সেটাও করছি। এতে ব্যথাটা অনেকটা কম আছে। এবার শরীরের ওয়েট যত বেশি হবে, পায়ের পাতার উপরে চাপটাও তত বেশি পড়বে, আর ব্যথাটা ততই বেশি হবে। তাই ওয়েট লসটা আমাকে করতেই হবে। হাঁটাহাঁটি বা লাফালাফি এইসব কিছু করে আমি সেটা করতে পারবো না। এক্ষেত্রে উপায় হলো ডায়েট আর যোগা বা এমন কিছু ব্যায়াম যাতে পায়ের পাতায় চাপ না পড়ে। তাই পায়ের ব্যথাটা থেকে মোটামুটি পার্মানেন্টলি যদি একটু রিলিফ পেতে হয়, আমাকে শরীরের ওয়েটটা যে কোনোভাবে কমাতেই হবে। কারণ দাঁড়িয়ে কাজ আমাকে করতেই হয়। সারাদিনই সংসারে নানা রকম কাজের মধ্য দিয়েই থাকি, তোমরা সবাই সেটা খুব ভালোভাবেই জানো। রেস্ট নিয়ে বসে থাকা বা কাজ কম করা আমার পক্ষে সম্ভব নয়। তাই একটাই উপায়, ওয়েটটা যে কোনোভাবে কমাতে হবে। এবার বলি ওয়েট কমানোর প্রধান টেকনিকটা কি। আমি যতটুকু বুঝেছি, ওয়েট কমানোর প্রধান টেকনিক হলো ক্যালোরি ইনটেক কমাতে হবে আর আউটপুট বাড়াতে হবে। অর্থাৎ যতটা পরিমাণ ক্যালোরি নিচ্ছি খাবারের মাধ্যমে, ওয়েট লস যদি করতে চাই তার থেকে কম ক্যালোরি খেতে হবে, যাতে শরীরে এক্সট্রা কিছু জমে না থাকে। আর সারাদিনে যা পরিশ্রম করছি সেই পরিশ্রমটাকে বাড়াতে হবে, যাতে শরীর এনার্জি জোগাড় করার জন্য শরীরের মধ্যে যে ফ্যাটটা জমে আছে সেইটা ব্যবহার করে। আলটিমেট সিস্টেম হলো এটাই। এবার খাবারের অনেক রকম ভাগ আছে। লো ক্যালোরি ফুড, হাই ক্যালোরি ফুড, প্রোটিন রিচ ফুড, ফাইবার রিচ ফুড, ইত্যাদি ইত্যাদি নানা রকম। তবে এত বিতর্কে আমি এখন যাব না, কারণ আমিও এইসব সম্পর্কে খুব একটা এক্সপার্ট নই। তবে যেটুকু নানা জায়গা থেকে রিসার্চ করে বুঝেছি, ওয়েট লস যদি করতে হয় তাহলে ডায়েটের ভূমিকা প্রায় 60% আর এক্সারসাইজ 40%। তো ডায়েট মেনটেন করে ওয়েট কমাতে হলে খাবারে প্রোটিনের মাত্রা বাড়াতে হবে, হজম শক্তি ঠিক রাখতে হলে ফাইবার যোগ করতে হবে, আর কার্বোহাইড্রেট বা বলা ভালো ভাত, রুটি, এগুলো যেগুলো আমরা খাই সেগুলো কমিয়ে সেই জায়গাটা সবজি, ডাল, স্যালাড, মাছ, মাংস বা অন্যান্য প্রোটিন আইটেম দিয়ে ভরাট করতে হবে। আবারও বলি, আমি কিন্তু খুব একটা অভিজ্ঞ নই এ ব্যাপারে। তবে আমার মনে হয় খুব একটা ভুল কিছু বুঝিনি ব্যাপারটা। তো যাই হোক,
ডায়েটটা এইভাবেই একটু আধটু মেনটেন করার চেষ্টা করছি। আর ওয়ার্কআউট তো বললাম, আগেই কনসাল্ট করে নিয়েছি ডাক্তারবাবুর সঙ্গে, এবং উনি অনেক কিছু বন্ধও করে দিয়েছেন যেগুলো আগে আমি করতাম, এবং সেগুলো করে কিন্তু ওয়েট লসটা অনেক তাড়াতাড়ি হচ্ছিল, যেটা ইদানিং একেবারেই কমে গেছে। কিন্তু কিছু করার নেই, পায়ের ব্যথাটা আমাকে সারিয়ে তুলতে হবে, কারণ ওটার জন্য প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছিলাম। আর ওগুলো করতে থাকলে আমার পায়ের ক্ষতিও আরো বেশি বাড়বে। আর একটা কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের ওই যে বলেছিলাম ডায়াবেটিস ধরা পড়েছে, সেটা কিন্তু একেবারেই সামান্য। ফাস্টিংটা মার্জিন লেভেলের থেকে ওই 10 মতো বেশি আছে, আর পিপি কিন্তু একেবারেই নর্মাল। তাই সুগারের কোনো মেডিসিন আপাতত নিতে হচ্ছে না। তবে যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা আছে ডায়াবেটিসের ভীষণ মারাত্মক রকমের, তাই ওই 3 মাস অন্তর ডায়াবেটিসটা একটু চেক করতে হবে, আর একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। তাহলে আশা করি ঠিক থাকবো। আর অনেকেই হয়তো জানো, তাও বলি, ডায়াবেটিসের একটা প্রধান কারণ কিন্তু মানসিক চিন্তা। তাই খাওয়া দাওয়া হেলদি থাকলে, রেগুলার ওয়ার্কআউট করলে, আর মানসিক চিন্তামুক্ত যদি থাকতে পারা যায়, তাহলে কিন্তু ডায়াবেটিস থেকে অনেকটাই দূরে থাকা যায়। তাই তোমরা আর অযথা আমাকে নিয়ে বেশি চিন্তা করো না। আসলে কি জানো তো, মানুষ হলো অভ্যাসের দাস। আর অভ্যাসের বাইরে যখনই আমরা কোনো কিছু করার চেষ্টা করি না, আমাদের মন আর মস্তিষ্কের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়ে যায়। মন আমাদের বিচার না করে গতানুগতিক কাজগুলোই করতে চায়, কারণ খারাপ হোক বা ভালো হোক, যে কাজই হোক না কেন, অভ্যাস হয়ে গেলে তার মধ্যেও একটা আলাদা ভালো লাগা তৈরি হয়ে যায়। আর মন এটাই ভালোবাসে। তবে আমাদের ব্রেন কিন্তু ভালো খারাপের বিচার করতে পারে। সে ভালো খারাপের বিচার করে ভালোটা আমাদের বুঝিয়েও দেয়। তাই যখনই কোনো কাজকে ভালো সে বলতে চায়, মন নানা রকম যুক্তি খাটিয়ে সেই পরিবর্তনটা অ্যাকসেপ্ট করতে চায় না। মন তখন নানা রকম অজুহাত দেখিয়ে, নানা রকম বাহানা দেখিয়ে সেই কাজটাকে না করার বা খারাপ পরিচয় দেওয়ার চেষ্টা করে। আর একটা কথা তো আমরা সবাই জানি, ভালো খাবার, ভালো কাজ, ভালো চরিত্র, এগুলো মেনটেন করাটা একটু কষ্টকর। তুলনায় খারাপ খাবার, খারাপ কাজ, এগুলো করাটা কিন্তু অনেক বেশি সহজ। আর মন এই সহজ জিনিসটাই খুব ভালোবাসে, যেটার পিছনে খুব একটা পরিশ্রম করতে হয় না, যেটার পিছনে খুব একটা চিন্তা ভাবনা করতে হয় না, সেই কাজগুলো মন করতে বেশি ভালোবাসে। আর তাই যখনই আমরা কোনো হেলদি খাবার খাই, হেলদি লাইফস্টাইল লিড করতে চাই, মন নানা রকম বাহানা দেখাতে থাকে। ওই শরীর অসুস্থ হয়ে যাবে, বড়সড় কিছু হয়তো ক্ষতি হয়ে যাবে, খুব শক্ত কাজ, ইত্যাদি ইত্যাদি। কম মশলাযুক্ত হেলদি কোনো খাবার দেখলেই ভয় দেখিয়ে দেয় যে এগুলো খেলে শরীর দুর্বল হয়ে যায়, এগুলো খেলে শরীর অসুস্থ হয়ে যায়। এছাড়া আরও কত কি কারণ, শুধু একটাই, এগুলো খুব একটা মজাদার হয় না। অথচ অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার বা আনহেলদি যে ফাস্ট ফুডগুলো হয়, সেগুলো খাবার সময় কিন্তু মন একবারও বলে না যে এগুলো খেলে শরীর অসুস্থ হবে বা এগুলো খেলে আমাদের শরীর দুর্বল হয়ে যেতে পারে। কারণ এগুলো বেশ মজাদার, খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। একইভাবে সারাদিন দেখবে শুয়ে বসে বা অল্প কাজকর্ম করলে মনটা বেশ খুশি থাকে। তবে ঘাম ঝরিয়ে যখনই এক্সারসাইজ করা হয়, তখনই মন বলে এগুলোতে শরীরের ক্ষতি হবে। আচ্ছা বলো তো, এই রকম আনহেলদি লাইফস্টাইল লিড করে, কোনো রকম ওয়ার্কআউট না করে বা আনহেলদি খাবার দাবার খেয়ে, রাত করে খাবার খেয়ে কি আমাদের শরীরে কোনো রোগ নেই? শরীরে কি কোনো সমস্যা নেই? যাদের নেই তারা সত্যি খুব লাকি। তবে আমার মনে হয় এই সংখ্যাটা খুবই কম। আর বেশিরভাগের ক্ষেত্রেই যখন এটা নয়, তাহলে লাইফস্টাইলটা একটু চেঞ্জ করে দেখতে ক্ষতি কোথায়? একটু ব্রেনের কথা শুনে দেখি না, যদি আগের থেকে একটু ভালো থাকতে পারি। যাই হোক, আজকে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, হয়তো অনেকের খারাপ লাগবে। তবে একটা কথা বলি, তোমাদের কাউকে কোনো রকম ভাবে আঘাত দেওয়ার ইচ্ছা নিয়ে আমি কথাগুলো বলিনি। এগুলো সম্পূর্ণ আমার মনের কথা। একরকম আনহেলদি লাইফস্টাইল এতদিন লিড করে শরীরে অনেক রকম সমস্যা নিয়ে বসে আছি,
সেগুলো থেকে আস্তে আস্তে হয়তো কাটিয়ে উঠতে পারবো। তবে ভবিষ্যতে যাতে আর কোনো সমস্যা না হয় তার জন্য লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতেই হবে। আমার মনে হয় খুব একটা খারাপ কিছু হবে না। তো যাই হোক, আজকে ছিল রথ পূর্ণিমা। ভিডিওর প্রথম থেকেই অনেক বড় বড় জ্ঞানের কথা বলতে বলতে তোমাদের বলাই হয়নি। সবাইকে রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা। যদিও একদিন লেট হয়ে গেছে, কারণ ভিডিওটা কাল আমি দিতে পারিনি, একেবারেই সময় করে উঠতে পারিনি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।